দেখো ভাইয়া, গুণগত রসায়নের যে শর্ট সিলেবাস দেওয়া আছে সেই শর্ট সিলেবাসের বর্ণালীমিতি খুব সুন্দর একটা টপিকস, সুন্দর একটা কন্টেন্ট, অনেক কিছু এখান থেকে পড়ার আছে, জানার আছে, শিখার আছে। তো বর্ণালীমিতি আমি যখন শুরু করব তখন মাথায় রাখতে হবে যে এখান থেকে আমার এমসিকিউ প্রশ্ন আসবে, এখান থেকে আমার সিকিউ প্রশ্ন আসবে। এমনভাবে বেসিকটা ক্লিয়ার করা দরকার যেন আমরা দুইটাই কমপ্লিট করতে পারি এবং ভর্তি পরীক্ষার জন্য যেন বিষয়টা আমাদের কমপ্লিট হয়ে যায়। বই, খাতা, ক্যালকুলেটর সব কিছু কাছে রাখতে হবে, কারণ বর্ণালীমিতি থেকে ম্যাথ করাবো বেশ কিছু টাইপের, সেটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভিং বলো, মেডিকেলের এমসিকিউগুলো বলো, সব তোমার হেল্প হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো দেখো, আমাদের প্রথম যে ব্যাপারটা আমি শেয়ার করব, এই যে বর্ণালী বা বর্ণালীমিতি আসলে কি। নিলস বোর তার পরমাণু মডেলে হাইড্রোজেন অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা 1 তাদের বর্ণালীমিতি সম্পর্কে কথা বলা আছে। নিলস বোর তার পরমাণু মডেল এটা কিন্তু বলেছেন। তোমরা যখন নিলস বোর পরমাণু মডেলের ত্রুটি পড়েছো তখন দেখছো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুরও বর্ণালীমিতি বর্তমান সায়েন্সে ব্যাখ্যা করা যায়। বর্ণালীমিতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্পেকট্রোস্কোপিক বা স্পেকট্রোফটোমেট্রি। দুইটা অরিজিন থেকে আসছে, একটা হচ্ছে স্পেকট্রাম আর একটা হচ্ছে স্কোপ। স্পেকট্রাম শব্দের অর্থ হচ্ছে রং বা বর্ণ, আর স্কোপ শব্দের অর্থ টু অ্যাপিয়ারেন্স মানে দেখা। রং দেখা বা বর্ণ দেখার নামই হচ্ছে বর্ণালীমিতি। আশা করি বুঝাইতে পারছি। আমি বর্ণালীমিতির একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম, ঠিক আছে। এবার আসো বর্ণালীমিতির সংজ্ঞাগুলো নিয়ে কথা বলা যাক, বেসিক বিষয়টা তোমাকে বোঝানো যাক। লক্ষ্য করো ভাইয়া, যেহেতু আমাদের সিলেবাসে আমাদের বইটাতে হাইড্রোজেন বর্ণালীমিতি নিয়ে কথা বলা আছে, তাহলে আমি হাইড্রোজেন বর্ণালীমিতি নিয়ে কিন্তু কথা বলবো। ক নম্বরে প্রশ্ন করে বর্ণালীমিতি কি, ক নম্বরে প্রশ্ন করে হাইড্রোজেন বর্ণালীমিতি কি। মাশাআল্লাহ আমি ক্লিয়ার করব। লক্ষ্য করো, আমাদের এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন একটি, সেটা প্রথম শক্তি স্তরে থাকে। আশা করি সবাই এটা জানো। এই ইলেকট্রনটাকে আমি উত্তেজিত করলাম, ইলেকট্রনটাকে উত্তেজিত করা হলো, তখন ইলেকট্রনটা এই শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে কিন্তু উন্নীত হবে। ধরো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেল, আরও হিট দিলাম, আরও উত্তেজিত করলাম, এভাবে ইলেকট্রনটা এখানে, তারপর এখানে, তারপরে ধরো ইলেকট্রনটা এখানে, ঠিক এইখানে অসীম শক্তি স্তরে এসে পৌঁছে গেল। খুব ভালো করে খেয়াল করবা। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ছিল একটা, শক্তি স্তর ছিল 1 স্বাভাবিক অবস্থায়। আমি যখন তাকে উত্তেজিত করলাম, শক্তি দিলাম, তখন ইলেকট্রনটা লাফিয়ে 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 ক্রমাগত উচ্চ শক্তি স্তরে ধাবিত হওয়া শুরু করছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বুঝালাম এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, এটা পঞ্চম শক্তি স্তর, দ্য লাস্ট ওয়ান অসীম শক্তি স্তর। প্রশ্ন থেকে যায় অনেকের মনে যে অসীম শক্তি স্তর আসলে কি ভাইয়া, অসীম শক্তি স্তরটা আসলে কি। অসীমকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে সংখ্যায়িত করা যায় না। আমি রিপিট করছি, অসীমকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে সংখ্যায়িত করা যায় না। অসীম হচ্ছে এমন একটি শক্তি স্তর যেখানে ইলেকট্রন পৌঁছে গেলে ওই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকে না। আমাদের চিত্র মতে এখানে দেখো ষষ্ঠ শক্তি স্তরটাকে আমরা কিন্তু অসীম শক্তি স্তরটা ধরে নিয়েছি হাইড্রোজেনের জন্য। তাহলে তোমাকে কেউ যদি বলে হাইড্রোজেনের অসীম শক্তি স্তর 6 বলতে কি বুঝো, তাহলে বলতে হবে হাইড্রোজেনের ইলেকট্রনকে আমি যখন 6 নম্বর শক্তি স্তরে নিয়ে যাব তখন ওই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকবে না। দ্যাটস অল। যদি বলে হাইড্রোজেনের অসীম শক্তি স্তর 1 কোটি, তুমি কি বুঝো? আমি বুঝি ওই 1 কোটি নাম্বার শক্তি স্তরে হাইড্রোজেনের ইলেকট্রনকে আমি যদি নিয়ে যাই ওই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকবে না। দ্যাটস অল, ঠিক আছে। তাহলে দেখো 1 থেকে ইলেকট্রনটা লাফিয়ে লাফিয়ে অসীম শক্তি স্তরে চলে গেছে। তোমরা সবাই জানো যে নিম্ন শক্তি স্তর থেকে
এখানে কিন্তু ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে গেল। কেন? কারণ 1 থেকে অসীমে যাচ্ছে, তার মানে হচ্ছে নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে। নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাওয়া যায়, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাওয়া যায়, 1 থেকে 2, 1 থেকে 3 বা 2 থেকে 4 এরকম উচ্চ শক্তি স্তরে যাওয়া যায়, তখন কিন্তু ভাই শক্তির শোষণ হয়, শক্তির শোষণ হয়। এখানে তাহলে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন 2s থেকে ইলেকট্রন 3p তে গেছে, 2s থেকে 3p, তার মানে বলো তো ভাইয়া কি হবে? নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে উচ্চ, তাহলে শক্তির কি হবে বলো তো? শোষণ। শক্তির কি হবে? শোষণ। শক্তির কি হবে? শোষণ। বুঝতে পারছো? আর যেখানে শক্তির শোষণ হয় সে প্রক্রিয়াকে আমরা বলতে পারি তাপহারী। কি বলতে পারি বলো তো? তাপহারী। তাপহারী প্রক্রিয়ায় ডেল্টা এইচ এর মানটা কি হয় বলো তো ভাইয়া? পজিটিভ। কি হয়? পজিটিভ। ঠিক আছে, তাহলে একবার বলে দিই, তারপরে তোমাদের কমেন্টসগুলো দেখবো, যতটুকু ব্যাপারটা বোঝালাম বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আমাকে ইনফর্ম করো, যত পারো ফ্রেন্ডের মেনশন করো, শেয়ার করো, কারণ সব কিছুতেই পুরস্কার, সব কিছুতে সব কিছু লুপে নেওয়ার একটা সুযোগ আছে। ভাইয়াদেরকে সাপোর্ট করো, ভাইয়াও তোমাদের উপকারের জন্য অবভিয়াসলি ক্লাসগুলো করাচ্ছেন। খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন স্বাভাবিক অবস্থা থেকে উত্তেজিত হয়ে উন্নীত হতে 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 অসীম শক্তি স্তরে চলে গেল, নিচ থেকে উপরে গেল, মানে শক্তির শোষণ হলো। আর শক্তির শোষণ হলে তাপহারী হয়, ডেল্টা এইচ এর মানটা কিন্তু পজিটিভ হয়। দেখো ব্যাপারটা বোঝা গেল কিনা? ঠিক আছে, ওকে, আমি একটু তোমাদের কমেন্টসগুলো পড়ি। আমরা এখানে যে ব্যাপারটা বলছি, বর্ণালীমিতি কাকে বলে, সুন্দর করে আরেকবার শুনে নাও। বর্ণালীমিতি সংজ্ঞাটা কিন্তু এখনো আমরা বলি নাই, সো সংজ্ঞা নিয়ে কেন টেনশন করছো? আমি বলতেছি যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে উত্তেজিত করে অসীম শক্তি স্তরে নিয়ে গেলাম, সেটা যে কোনো শক্তি স্তর অসীম হতে পারে, তবে উচ্চ শক্তি স্তর হতে হবে, যেন সেখানে গেলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ না থাকে। দ্যাটস অল। নিচ থেকে উপরে গেলে শক্তির শোষণ, প্রক্রিয়া তাপহারী, ডেল এইচ এর মানটা পজিটিভ। এটা একদম ক্লিয়ার হওয়া উচিত। এবার দেখো, কেউ যদি লাফিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, ব্যাপারটা একটু চিন্তা করো তো। এই বর্ণালীমিতির ব্যাপারটা কিন্তু ঠিক এরকম। দেখো, তুমি ধরো কাউকে বোন বলছো, বোন বোন, সবাই বোন বোন, আমাদের বনি ভাই কিন্তু আছে, হ্যাঁ ওকে বোন বলছি না, ঠিক আছে। দেখো বোন, এই বোনটা কিন্তু লাফিয়ে কিছুদিন পরে বউ হয়ে যায়, বউ। বুঝলা কিছু? দেখো বোনটা লাফিয়ে কিন্তু বউ হয়ে গেল, তার মানে কি লাফালাফির একটা ব্যাপার এখানে আছে। ওকে, আবার ধরো তোমরা কাউকে ভাই বলো, ভাইকে কিন্তু অনেকে ব্রো বলো, ব্রো ব্রো, তাহলে দেখো ব্রোটা লাফিয়ে কিন্তু হয়ে গেল দেখো বর, বর বর বর, এক্সটেন্স করছে। ব্যাপারটা বর্ণালীমিতিও তো তাই রে ভাই। বোন যদি বউ হয়, ব্রো যদি বর হয়, তাহলে আমাদের তো ইলেকট্রনটা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফিয়ে যেতেই পারে শক্তি দিলে, তাই না? এই ব্যাপারটা। ওকে, চলো মজা করলাম। এখানে খেয়াল করো, ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে চলে গেছে, তাহলে অবশ্যই সে স্বাভাবিকতায় ফিরতে চাইবে, তার মানে সে অবশ্যই উপর থেকে নিম্ন শক্তি স্তরে ব্যাক করবে। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, উচ্চ থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তির কি হয় বলতো? বিকিরণ। তখন শক্তির কি হয়? বিকিরণ। কি হয়? বিকিরণ। অর্থাৎ দেখো, 3p থেকে যদি ইলেকট্রনটা 2s এ যায়, 3p থেকে ইলেকট্রন 2s এ গেছে, তাহলে উচ্চ থেকে নিম্নতে গিয়েছে, শক্তির কি হবে বলতো? বিকিরণ হবে। শক্তির কি হবে? বিকিরণ হবে। শক্তির বিকিরণ যদি হয়, তাহলে প্রক্রিয়াটিকে আমরা বলি তাপ উৎপাদী। কি প্রক্রিয়া বলি? তাপ উৎপাদী। তাপ উৎপাদীতে ডেল্টা এইচ এর মানটা কি হয়? মাইনাস। কি হয়? মাইনাস। কি হয়? মাইনাস। ঠিক আছে, এবার দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা? কখন শোষণ আর কখন বিকিরণ, এতটুকু বুঝতে। বিকিরণ ব্যাপারটা হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ হবে। তুমি একটা বিল্ডিং এর নিচতলা থেকে 6 তলায় উঠছো, শোষণ, শক্তি বেশি লাগে। আর উপর থেকে নিচে নামছো, তাড়াতাড়ি নামা যায়, শক্তি কম লাগে, এটাকে বিকিরণ বলে। এবার বর্ণালীমিতি কখন হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, যে বর্ণালীমিতিটা আসলে কখন হবে? যখন ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ব্যাক করবে,
উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ব্যাক করবে তখন শক্তির বিকিরণ হবে। আর শক্তি বিকিরণ করার সময় একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি হবে, একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি হবে। এই আলোক রশ্মির সমাহারকেই বর্ণালী বা বর্ণালীমিতি বলে। তাহলে কেউ প্রশ্ন করেছে বর্ণালীমিতি কি, সুন্দর করে ঠান্ডা মাথায় শুনে নাও, খাতাতে নোট করে নাও। বর্ণালীমিতি কি বা বর্ণালী কি? কোনো পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করে উচ্চ শক্তি স্তর বা অসীম শক্তি স্তরে নিয়ে যাবার পর ইলেকট্রনটি যখন আবার নিম্ন শক্তি স্তরে ব্যাক করে বা নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তির বিকিরণ হয়। শক্তি বিকিরণ করার সময় একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি হয়। এই সমাহারকেই বর্ণালী বা বর্ণালীমিতি বলে। কি হলো ঘটনাটা? কোনো পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাবার পর উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। ফিরে আসার সময় একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি হয়। এই সমাহারকেই বর্ণালী বা বর্ণালীমিতি বলে। যদি ক নম্বর প্রশ্নে তোমাকে জানতে চায় হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালীমিতি কি, তাহলে উত্তরে লিখবা কোনো পরমাণু জায়গায় এবার দিবা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর কোনো ইলেকট্রনকে উত্তেজিত করে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাবার পর ইলেকট্রনটি যখন আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তির বিকিরণ হয়। বিকিরণের সময় একাধিক আলোক রশ্মির সমাহার দেখা যায়, যাকে হাইড্রোজেন বর্ণালী বলে। দ্যাটস অল। দেখো তো সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তোমাদের কমেন্টসগুলো পড়তে হবে। হ্যাঁ, দেখো সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। যে কোনো পরমাণু ইলেকট্রনকে উত্তেজিত করে অসীম শক্তি স্তরে নিয়ে গেলা বা উচ্চ শক্তি স্তরে নিয়ে গেলা, সেখান থেকে যখন আবার ফিরে আসবে শক্তির বিকিরণ হবে। শক্তির বিকিরণ হলে একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি হবে, আর এই সমাহারকেই বর্ণালী বলে। তাহলে বর্ণালীমিতি তখনই হয় যখন শক্তির বিকিরণ হয়। বর্ণালীমিতি তখনই হয় যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। বর্ণালীমিতি তখনই হয় যখন প্রক্রিয়াটা তাপ উৎপাদী হয়। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু দরকার, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, তোমাদের বইয়ে হাইড্রোজেন বর্ণালীর বেশ কিছু সিরিজ আছে। হাইড্রোজেন বর্ণালীর সিরিজ আছে, বুঝছো? তাহলে বর্ণালীমিতি তৈরি হতে গেলে উপর থেকে নিচে নামা লাগবে, কথা এক। তাহলে দেখো, অসীম থেকে একে আসলে একটা সিরিজ পেতে পারো, এখান থেকে একে গেলেও সিরিজ পাবা, এখান থেকে একে গেলেও সিরিজ পাবা, এখান থেকে একে গেলেও পাবা, 2 থেকে একে গেলেও পাবা। মানে উপর থেকে আসলেই কিন্তু বর্ণালী হবে। তাহলে 1 নম্বর শক্তি স্তরে আসলে তোমরা একটা সিরিজ পাবা, 2 নম্বর শক্তি স্তরে আসলে আরেক ধরনের সিরিজ পাবা, 3 নম্বর শক্তি স্তরে যদি আসে তাহলে আরেক ধরনের সিরিজ পাবা, 4-এ আসলে আরেক ধরনের সিরিজ পাবা, 5-এ আসলে আরেক ধরনের সিরিজ পাবা। তবে সেটা আসতে হবে উচ্চ শক্তি স্তর থেকে। তাহলে দেখো, ইলেকট্রন কিন্তু লাফালাফি করছে, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলেই কিন্তু বর্ণালীমিতি হচ্ছে। বুঝতে পারছো? তাহলে শক্তি স্তরকে তোমরা সবাই জানো যে শক্তি স্তরকে n1 দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে এখানে 2টা শক্তি স্তর আছে। এক জায়গা থেকে ইলেকট্রন আসছে আর এক জায়গায় এসে থেমে যাচ্ছে। এক জায়গা থেকে আসছে, এক জায়গায় এসে থেমে যাচ্ছে। তাহলে আসছে, থেমে যাচ্ছে, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা প্রেজেন্ট। তার মানে হচ্ছে একটা হবে n1 আর আরেকটা হবে n2। একটা n1, একটা n2, একটা n1, একটা n2। n1 কোনটা? সুন্দর করে বলে দিচ্ছি, যেখানে ইলেকট্রন পড়বে, মানে যেখানে ইলেকট্রন এসে থেমে যাবে সেটা n1, যেখানে ইলেকট্রন এসে থেমে যাবে সেটা n1, ওকে? আর n2 হচ্ছে যেখান থেকে ইলেকট্রন লাফ দিবে, যেখান থেকে ইলেকট্রন লাফ দিবে সেটা হচ্ছে n2, আর যেখানে এসে ইলেকট্রনটা থেমে যাবে সেটা হচ্ছে n1। কোন একটা মানুষের পরিচয় পাওয়া যায় প্রেজেন্ট দেখে। তাহলে কোন একটা সিরিজের নাম হবে
এই N1 এর মান দেখে, N1 এর মানটা দেখেই বুঝতে পারবো সেটা কোন সিরিজ হবে। একটু পরে বক্সটা বুঝাবো, ঠিক আছে? এবার একটা প্রশ্ন করতেছি এবং আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করব, দেখি তোমরা বলতে পারো কিনা। আমি একটা প্রশ্ন বলছি, অনেকবার এটা আসছে, টেস্ট পেপার বা সহায়ক বইগুলো সলভ করো, মূল বইয়ের প্রশ্নগুলো দেখো, বা যে স্যার বা যে ভাইয়ার কাছে তোমরা পড়ছো তার নোটগুলো দেখো, ইনশাল্লাহ এটা তোমরা পারবা। ধরো হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসলো। তাহলে বলো তো N1 এর মান কত আর N2 এর মান কত? পঞ্চম থেকে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, N1 কত N2 কত? তাড়াতাড়ি আনসার করবা। N1 কত N2 কত? তাড়াতাড়ি আনসার কি, পরে ব্যাপারটা দেখি। ভাই খেয়াল করো, আমি বলেছিলাম যেখান থেকে ইলেকট্রন পড়বে, যেখানে ইলেকট্রন এসে থেমে যাবে সেটা N1। পঞ্চম থেকে লাফ দিয়ে 2 এ এসে থামছে, তাহলে N1 এর মান 2, N1 এর মান 2। আর N2 যেখান থেকে লাফ দিবে, তাহলে 5 থেকে লাফ দিয়েছে, N2 এর মান 5, N1 এর মান 2, এই লজিকটা লাগবে ম্যাপ করার সময়, ঠিক আছে? সো যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ, যারা ভুল করেছো তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা ব্যাপারটা বুঝে গেলা। তাহলে মোদ্দা কথা একদম, বর্ণালীমিতি তৈরি হতে গেলে ইলেকট্রনকে লাফালাফি করতে হবে, উচ্চ শক্তি স্তরে যাবে, আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, একাধিক আলোক রশ্মির সমাহার তৈরি করবে, তার মানে ওটা বর্ণালীমিতি। এই বর্ণালীমিতির সময় যেখান থেকে ইলেকট্রনটা লাফ দিবে সেটা N2, আর যেখানে লাফ দিয়ে পড়বে, যেখানে সেই ইলেকট্রনটা থেমে যাবে সেটা হচ্ছে N1। তোমাদের সিলেবাসে হাইড্রোজেন বর্ণালী সিরিজ নিয়ে কথা বলা আছে, সবাই একটু এবার খাতা কলম ধরবা, সিরিজটা বুঝে নিবা, কারণ এই সিরিজ থেকে বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন MCQতে দেখা যায়। একটা সুন্দর বক্স তৈরি করব মাশাআল্লাহ এখানে, এখানে। তো দেখো, আমি প্রথমে তোমাকে একটা ছন্দ বলে দিচ্ছি সাইটে, ছন্দ, এরপরে লিখলাম দেখো সিরিজের নাম, ছন্দ, তারপরে দেখো সিরিজের নাম, তোমরা খুব সুন্দর করে তুলে নিবা, ঠিক আছে? ছন্দ, সিরিজের নাম, তারপরে হচ্ছে N1 এর মান, তারপরে থাকবে N2 এর মান, তারপরে থাকবে অঞ্চল, কারণ সব বর্ণালী তো আর দেখা যায় না, সব তো দৃশ্যমান না, তাই না? তো তোমরা ঠিক এভাবে একটা বক্স তৈরি করার চেষ্টা করো, হ্যাঁ, এভাবে ঠিক একটু বক্স তৈরি করার চেষ্টা করে নাও। ছন্দ দিব, সিরিজের নাম দিব, N1 এর মান লাগবে, N2 এর মান লাগবে, অঞ্চল লাগবে। খুবই ইম্পর্টেন্ট এটা। যারা জানো তাদের স্যালুইট, যারা কমপ্লিট করেছো তারা ওকে রিভিশন করে নাও, যাদের জানা নাই তারা একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ছন্দ দিচ্ছি, দেখো MCQ একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেন বর্ণালী সিরিজ কয়টি? এটা পুরাতন বইয়ে 5টি আছে, বাট নতুন বইয়ে 6টি। তাহলে হাইড্রোজেন বর্ণালী সিরিজ 6টি, কয়টা ভাই? 6টা। কয়টা? 6টা। হাইড্রোজেন বর্ণালী সিরিজ 6টা। ছন্দটা হচ্ছে দেখো, লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। সত্যি তো, প্রেম বোকামিরই ফল, ঠিক আছে? এটা যে বুঝে সে বুঝে গেছে, সত্যি এটা বোকামির ফল। তো লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। নতুন কাউকে যখন আমরা কথা বলি তাকে হাই দিয়ে কথা বলি, হাই। তো আমিও তোমাদের কাছে নতুন দিতে পারি হাই, তোমরা আমার কাছে নতুন দিতে পারো হাই, ঠিক আছে না? ওকে, পরিচিত একটা ছন্দ, সবাই পড়াই, সবাই জানে এটা। তো লাইলি বলল প্রেম বোকামির ফল হয়। 6টা স্টেপ তৈরি করেছি, কারণ সিরিজের নাম 6টা লিখবো, তাই তুমি একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে? লাইলি তো হবে সিরিজের নাম লাইম্যান। বললতে হবে বামার। প্রেমে হবে প্র্যাশচেন। বোকামিতে হবে ব্রাকেট। ফলে হবে ফ্রুন্ট, কেউ বলে ফ্রুন্টস, অ্যাজ ইউর উইশ, ফ্রুন্ট বা ফ্রুন্টস।
হাই 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 নতুন, তাহলে হামফ্রিস হামফ্রিস হামফ্রিস। হাম মানে খাওয়া, ছোটবেলায় আমরা খাওয়াকে হাম বলি অনেকে, আর ফিশ মানে মাছ। সো মাছ খাওয়া সিরিজটা হচ্ছে নতুন সিরিজ হামফ্রিস। তাহলে সিরিজের নামগুলো লিখে দিয়েছি ভাইয়া, দেখো সিরিজের নামগুলো লিখে দিয়েছি। দেখো লাইম্যান, বামার, প্রেস্টেন, ব্র্যাকেট, ফ্রুন্স, হামফ্রিস। লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। ছয়টা সিরিজের নাম আছে। এখন এই সিরিজগুলো তৈরি করতে গেলে তো ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তর থেকে আসতে হবে, তাই না? ইমাজাইন করো, অসীম থেকে একে আসলে একটা সিরিজ, অসীম থেকে দুইয়ে আসলে আরেকটা সিরিজ, অসীম থেকে তিনে আসলে আরেকটা সিরিজ, অসীম থেকে একে আসছে। তার মানে কি এক আর অসীম সংখ্যা, মাঝখানে আর সংখ্যা নাই? আছে। তাহলে একের উপর থেকে যত উচ্চ শক্তি স্তর থাকবে সেখান থেকে আসলে কিন্তু সিরিজটা ওই 1 নাম্বার সিরিজেই পাওয়া যাবে। ধরো 2 থেকে একে আসলে যে সিরিজ, 3 থেকে একে আসলেও একই সিরিজ, 4 থেকে একে আসলেও একই সিরিজ, 5 থেকে কিন্তু 1 নাম্বারে আসলেও একই সিরিজই আমরা পাবো। তো খেয়াল করে দেখো ভাইয়া, সিরিয়ালি মেনটেন কিন্তু N1 এর মানটা হবে, কারণ N1 তার পরিচয় নির্ধারণ করবে, ওইখানে এসে থেমে যাবে। তাহলে লাইম্যানের জন্য 1, বামারের জন্য 2, প্রেস্টেন 3, এটা 4, এটা 5, এটা 6, অনেকটা 1 2 সিরিয়ালি আছে। সো তোমরা এটা পারবা, কোনো সমস্যা নাই। N2 এর মান নিয়ে কনফিউশন হয় অনেক সময়, MCQ পরীক্ষা আসলে আমরা পারি না। সো MCQ গুলার জন্য ভাই একটু ডিটেলস বলবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ডিটেলসলি কিছু প্রশ্ন করে, প্রমাণ তোমার প্রশ্ন ব্যাংকগুলো দেখতে পাবা। লাইম্যান তার মানে 1 নম্বরে এসে থেমে গেছে। তাহলে 1 নম্বরে কোথায় থেকে আসতে পারে? 2 থেকে আসতে পারে, উচ্চ শক্তি স্তর থেকে আসতে হবে বলে দিয়েছি। 2 থেকে আসতে হবে, 3 থেকে আসলে হবে, 4 থেকে আসলে হবে, 5 থেকে আসলে হবে, অসীম থেকে আসলেও হবে। তাহলে কি এভাবে বলতে পারি না যে N2 এর মান হচ্ছে N1 এর পরবর্তী সংখ্যা থেকে অসীম? N2 এর মান উচ্চ শক্তি স্তর, তাহলে এটার উপরে যাওয়া লাগবে, তাহলে পরবর্তী সংখ্যাটাই তার উপরে, অর্থাৎ 1 এর উপরে কি হবে? 2। তাহলে এভাবে 2, 3, 4 এভাবে অসীম। তোমরা আবার ভগ্নাংশ এগুলো টাইনো না জানো, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলো দ্বারা শক্তি স্তর বোঝায়, তোমরা এটা জানো অনেক আগে থেকে। তাহলে N1 এর পরবর্তী সংখ্যা থেকে অসীম হবে N2 এর মান, N1 এর পরবর্তী সংখ্যা থেকে অসীম হবে N2 এর মান। ক্লিয়ার? তাহলে এটা দেখো 2, তাহলে এটা কি হবে বলো তো? উচ্চ শক্তি স্তর 3, 3, 4, 5 এভাবে হবে অসীম। এটা 3, পরবর্তী সংখ্যা 4, তাহলে 4, 5, 6 থেকে অসীম। এটা 4, এটা হবে দেখো 5, 6, 7 থেকে এভাবে অসীম। এটা 5, 6, 7, 8 থেকে অসীম। 6, পরবর্তী সংখ্যা 7, তার পরবর্তী সংখ্যা থেকে দেখো অসীম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। N2 এর মান হচ্ছে N1 এর পরবর্তী ব্যাপারটা অঞ্চল। আমি আগেই বলেছি সবকিছু চোখে দেখা যায় না, সবকিছু চোখে দেখা যায় না। চোখে দেখতে গেলে দৃশ্যমান হতে হয়, চোখে দেখতে গেলে দৃশ্যমান হতে হয়। ভিজিবল সবকিছু না, সবকিছু চাইলেই দেখতে পারা যায় না। তাহলে এখানে যে এতগুলো অঞ্চল আছে, সব অঞ্চলগুলো তো আর দৃশ্যমান হবে না, ঠিক আছে না? এতগুলো অঞ্চলের মধ্যে মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট MCQ, এতগুলো অঞ্চলের মধ্যে শুধুমাত্র বামার অঞ্চলটা দৃশ্যমান। তাহলে কোন অঞ্চলটা দৃশ্যমান ভাই? বামার। কোন অঞ্চলটা দৃশ্যমান? বামার। কোন অঞ্চলটা দৃশ্যমান? বামার। বামার কখন হবে? N1 এর মান 2 হলে। N1 এর মান 2 হলে বামার হবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে গেল, দ্বিতীয় শক্তি স্তরে গেল, ওকে? সিরিজের নাম কি? সিরিজের নাম কি? দেখো ভাইয়া, চতুর্থ শক্তি স্তর থেকে লাফ দিয়েছে, তাহলে N2 4, লাফ দিয়ে পড়েছে 2-এ, তাহলে N1 2। N1 এর মান 2 হলে 2 নাম্বার সিরিজ, বামার সিরিজ। সিরিজটি দেখতে কেমন? দৃশ্যমান। দেখতে কেমন? দৃশ্যমান, ঠিক আছে? একটা সিরিজ শুধু দৃশ্যমান। আর যেটা আছে দেখো লাইম্যান, এটাও দৃশ্যমান না, নিচের গুলাও দৃশ্যমান না। লাইম্যানের যেটা অঞ্চল, সে অঞ্চলটা হবে অতি বেগুনি। অতি বেগুনি, অতি বেগুনিকে তোমরা সবাই জানো ইউভি রশ্মিও বলা যায়। কি রশ্মি বলা যায়? ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি। আর দৃশ্যমানের নিচে যেগুলো আছে, দৃশ্যমানের নিচে যেগুলো আছে, এগুলোকে বলা হয় অবলোহিত। অবলোহিত, অবলোহিত। দেখতে প্রবলেম হলে নামটা বলে দিয়েছি, অবলোহিত, নট অবহেলিত। অবলোহিত
যাকে বলা হয় আইআর, যাকে বলা হয় আইআর রশ্মি বলতে পারো। এই আইআর রশ্মির ক্ষেত্রেও কিন্তু অনেক ভাগ আছে, নিয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর, এগুলোর ব্যবহারগুলো পড়বা, এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আইআর রশ্মির ব্যবহার পড়বা, ইউভি রশ্মির ব্যবহার পড়বা, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন, এটা ভালো করে পড়বা, কারণ এত ডিটেলসলি সব টপিকস আলোচনা করা তো একটা ক্লাসে সম্ভব না, এটা সুন্দর করে পড়ে নিবা। ইউভি রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, ঠিক আছে, যে রেঞ্জ 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা কে কোন কাজে লাগে এটা পড়বা। দৃশ্যমান বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। কার কত তরঙ্গ দৈর্ঘ্য এটা খুব সুন্দর করে মনে রাখবা। 380 থেকে 780, বেগুনি সবচেয়ে কম এবং লাল সবচেয়ে বেশি। তাহলে সিরিজটা আমি এখানে মোটামুটি বুঝিয়ে দিয়েছি এবং আমি চাচ্ছি তোমরা এটা নোট করে রাখো এবং নিজেদের যত্নে রাখো, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম এবং এখান থেকে আমাদের যে শিখন ফল বা এখান থেকে যেটা আমরা শিখলাম যে বর্ণালিমিতি যদি হয় বা বর্ণালিমিতি যদি হতে হয় তাহলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা কিন্তু নিম্ন শক্তি স্তরে আসে। আর তোমাদেরকে যদি কেউ কনফিউজড করে দেয় যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার ব্যাপারে যদি কিছু বলে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা নিম্ন থেকে উচ্চতে গেলে ওইটাকে শোষণ বর্ণালী বলে, শুধু বর্ণালী না, শোষণ বর্ণালী। আর ওই ক্ষেত্রগুলোতে ম্যাথগুলা তোমরা পাবা না, ঠিক আছে। সো যে বর্ণালীটা পড়ালাম এটা একটু ভালো করে দেখো, ক্লিয়ার। এবার আসো তোমাদের একটা ব্যাপার বলা যাক। এই যে দেখো আমি বললাম দৃশ্যমান, দৃশ্যমান বে নি আ স হ ক লা, এটা তোমরা সবাই জানো। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল সবার তরঙ্গ দৈর্ঘ্য আছে। বেগুনির শুরু হচ্ছে 380 ন্যানোমিটার থেকে, এটা 380 ন্যানোমিটার থেকে শুরু, আর লাল হচ্ছে 780 ন্যানোমিটার দিয়ে শেষ। রেঞ্জগুলো টেক্সট বুক থেকে তুলে নিয়ে খুব সুন্দর করে ঝটপট আজকেই পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা কার কত তরঙ্গ দৈর্ঘ্য, যেন তুড়ি মেরে পারা যায়, কারণ এটা পারতেই হবে এবং জানতেই হবে, ঠিক আছে। এবার খেয়াল করো, এখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো নিচের তরঙ্গ দৈর্ঘ্য, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি, অপশানে নাই, তাইলে পরেরটা। নীল, অপশানে নাই, পরেরটা হবে আসমানি, অপশানে নাই, তাইলে কি হবে? সবুজ। নিচের তরঙ্গ দৈর্ঘ্য কোনটির সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল, অপশানে নাই। কমলা, অপশানে নাই। হলুদ, অপশানে নাই। আশা করি বুঝছো, এভাবে ফ্রিকোয়েন্সিটা মেনটেন করা হয়েছে। উপরেরটা সবচেয়ে কম, নিচেরটা সবচেয়ে বেশি। মুখস্থ করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে। মুখস্থ করে ফেলো এবং এটা মনে রাখতেই হবে। ওকে, শেষ। তাহলে দৃশ্যমানের রেঞ্জটা তোমাদের মনে হয়ে গেল যে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। ম্যাথ করার সময় একটা রূপান্তর তোমাদের মনে রাখতে হয়। আমি রূপান্তরটা হালকা বলে দিচ্ছি, হালকা বলে দিচ্ছি, ঠিক আছে। এটা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের এসআই এককটা তোমরা সবাই জানো। দৈর্ঘ্যের এসআই এককটা হচ্ছে মিটার, কিন্তু সব সময় তো মিটার রাখা যায় না, অনেক এককে রূপান্তর করতে হয়, যেগুলো ম্যাথ করতে গেলে আমাদের লাগে। দেখি আজকে কতটুকু আগাই নিতে পারি, দেখি যতটুকু পারবো ক্যাপচার করব, না হলে পরবর্তী ক্লাসেও আরও কিছু টপিকস আলোচনা করব, সমস্যা নাই। তো এক্ষেত্রে খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য মিটার, 1 মিটার সমান সমান 10⁹ ন্যানোমিটার। কনভার্টটা মনে রাখো, মিটার বড়, ন্যানোমিটার ছোট, তাই গুণ হচ্ছে। বা 1 ন্যানোমিটার সমান সমান 10⁹ মিটার। আশা করি পোলাপান কিছুটা বুঝছো। এটা ছোট, ছোট থেকে বড়তে গেলে ভাগ, বড় থেকে ছোটতে গেলে গুণ। একই জিনিস দ্বারা গুণ, একই জিনিস দ্বারা ভাগ। ধরো তোমাকে কেউ বলল 2 মিটার সমান কত ন্যানোমিটার, তাহলে কি করবা? 2 × 10⁹ দিয়ে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। যদি বলে 2 ন্যানোমিটার সমান সমান কত মিটার, তাহলে 2কে এই 10⁹ দ্বারা ভাগ করে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা ছোটবেলার পড়া, বলে দিলাম একবার, ঠিক আছে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা ছোটবেলার পড়া কিন্তু বলে দিচ্ছি। ওকে, লাগবে এটা কিন্তু পরবর্তীতে আমাদের।
ন্যানোমিটার, মিটার, সেন্টিমিটার গেল। এবার দরকার হয় অ্যারমস্ট্রং এর ব্যাপার। 1 মিটার সমান সমান কত অ্যারমস্ট্রং? 1 মিটার সমান সমান 10⁻10 অ্যারমস্ট্রং। ওকে, অ্যারমস্ট্রং। ওকে, অ্যারমস্ট্রং। ওকে, বা 1 অ্যারমস্ট্রং সমান সমান 10⁻10 মিটার। 1 অ্যারমস্ট্রং সমান সমান 10⁻10 মিটার। পোলাপান সবগুলাকে যদি আমি একসাথে লিখি মিটারে, তাহলে 1 মিটার সমান সমান 10⁹9 ন্যানোমিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান 10⁻10 অ্যারমস্ট্রং। এখান থেকে যখন এই দিকে যাব গুণ করব, আর এই দিক থেকে যখন এই দিকে আসবো ভাগ করব। একই সংখ্যা দ্বারা গুণ, একই সংখ্যা দ্বারা ভাগ। আশা করি বুঝতে পেরেছো এবং এখানে কোনো সমস্যা তোমাদের নাই। তো চলো আরেকবার তোমাদের, অনেকে আমাকে যে ব্যাপারটা বললো যে ভাই এমসিকিউতে বেশি প্রবলেম হয়। হ্যাঁ, এমসিকিউতে প্রবলেম অনেকের হতে পারে, স্বাভাবিক। তো এমসিকিউতে বেশি প্রবলেম হয়, এখান থেকে এক ধরনের এমসিকিউটা শিখে ফেলি আমরা। দেখি এখানে এই ব্যাপারটা তোমরা বুঝো কিনা, কারণ ফিজিক্স যিনি পড়িয়েছেন তোমাকে, তুমি অবশ্যই ব্যাপারগুলো তোমাদের বলেছে যে শক্তি, ঠিক আছে, শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই দুইটার মধ্যে কি সম্পর্ক হবে? শক্তি ভি অথবা অনেকে মিউ বলে, এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি বা অনেকে কম্পাঙ্ক বলে, কোনো সমস্যা নাই। এই দুইটার মধ্যে কি সম্পর্ক হবে? ভি বা মিউ, এ তোমার ফ্রিকুয়েন্সি বলে দিয়েছি, এটার সাথে ল্যামডার কি সম্পর্ক হবে? এই রিলেটেড বেশ কিছু এমসিকিউ প্রশ্ন তোমরা দেখতে পাবা, তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে। যেহেতু এই কন্টেন্টটা পড়াচ্ছি, সো এই কন্টেন্টটার এমসিকিউটা এখানে দেখিয়ে দেওয়া উচিত। লক্ষ্য করো, এখানে ই আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দূরত্ব যত বেশি হয়, দূরত্ব যত বেশি হয় শক্তি তত কমে যায়। দূরত্ব যত বেশি হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য, দূরত্ব যত বেশি হবে শক্তি তত কমে যাবে। তাহলে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে কিন্তু ব্যস্তানুপাতিক। আই রিপিট, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমরা জানো, জাস্ট অল্প করে বলছি, ঠিক আছে? শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। শক্তির সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। শক্তির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বোঝাই যাচ্ছে ফ্রিকোয়েন্সির সাথেও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে মোরাল কি দাঁড়ালো? যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, যার শক্তি বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি। তার মানে ব্যাপারটা উল্টে যদি বলি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার ফ্রিকোয়েন্সি বেশি, যার ফ্রিকোয়েন্সি বেশি তার শক্তি বেশি। কি লাভ হইল? লাভটা হবে এখানে এমসিকিউ এর জন্য, কথাটা মনে রাখো, ঠিক আছে? এই যে তোমাদেরকে আমি বললাম যে সব বর্ণালী দৃশ্যমান না, সব রশ্মিগুলো দেখা যায় না। এ মহাবিশ্বে অনেক ধরনের রশ্মি আছে যেগুলো দৃশ্যমান নয়, যেগুলো দৃশ্যমানের রেঞ্জের চেয়ে কম অথবা দৃশ্যমানের রেঞ্জের চেয়ে বেশি। তো কার সবচেয়ে কম, কার সবচেয়ে বেশি, এরকম প্রশ্ন কিন্তু এমসিকিউ তো আসে এবং এসেছে এবং আসবে তোমাদের ক্ষেত্রেও। তো চলো এই ব্যাপারটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? ছন্দটা হচ্ছে এরকম, আমি যখন ছাত্র ছিলাম, যখন আমি এটা পড়তাম, তখন আমার মা আমাকে বলতো, বাবা এই যে এতগুলা তুই পড়ছিস, এটা দৃশ্যমান, এটা দৃশ্যমান না, এটা ও, এটা ও, এটা দেখা যায় না। তো আমার মা আমাকে বলতো কতগুলা রশ্মি আছে, তার নামগুলো বলতো। তো এই এতগুলা রশ্মি আমার মা পড়াশোনা কম জানে, তাকে বোঝানো খুব কষ্ট। তো এই যে দেখো, ছন্দটা দ্বারা আমি মনে রেখেছি, আমার মাকেও ছন্দটা দ্বারা আমি বোঝাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো দেখো ছন্দটা কি? ছন্দটা হচ্ছে মহাজগতের গামারঞ্জনকে, মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনি
তুলে নিবা, সবাই নোট করে রাখবা, ভর্তি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। ভাইয়ের কথাটা বিশ্বাস করে মাথায় রাখো। মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে, অবলোহিত করেছে মা, অবলোহিত করেছে মা রেডিও টেলিভিশন, রেডিও টেলিভিশন। কয়েকবার ছন্দটা পড়ো, ছন্দটা লিখো এবং ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, নামগুলো লিখে দিব, কতগুলা রশ্মি হবে বুঝতে পারতেছো, সবগুলা ছন্দ দ্বারা একটি করে রশ্মি হবে। তো ছন্দটা খুব সুন্দর করে তোলো, আমি একটু ব্যাপারগুলো দেখি কি অবস্থা। হ্যাঁ, কি অবস্থা হচ্ছে, ঠিক আছে? চলো দেখো কি করেছি জানো, এখানে একটা ছন্দ অ্যাপ্লাই করেছি, কারণ অনায়াসে আমি এটা বলতে পারবো। এটা কিভাবে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য সাজানো হয়েছে নিম্ন থেকে উচ্চ। পোলাপান খুব ভালো করে, তরঙ্গ দৈর্ঘ্য সাজানো হয়েছে নিম্ন থেকে উচ্চ। তার মানে যেটা প্রথমে আছে তার সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম, যেটা প্রথমে আছে তার সবচেয়ে কম, যেটা লাস্টে আছে সবচেয়ে বেশি। কি কম কি বেশি? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই যে মহাজগতের এখানে যেটা পাবো তার তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে। মহাজগতের মানে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। গামা রশ্মি, পোলাপান খুব ফাস্ট, গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মিও অনেকে এটা বলে। দেখো অতি বেগুনি মানে ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি, এগুলো ব্যবহার পড়ো। দৃশ্যমান রশ্মি, জাল টাকা জাল পাসপোর্ট, খুব ভালো করে পড়ো। অবলোহিত মানে অবলোহিত রশ্মি বা আইআর রশ্মি করেছে মা, মাতে হবে মাইক্রোওয়েভ, আর রেডিও টেলিভিশন মানে রেডিও টেলিভিশন রশ্মি। ঠিক আছে, কি বুঝলাম? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যকার মহাজাগতিক রশ্মি। অপশানে নাই গামা রশ্মি, অপশানে নাই রঞ্জন রশ্মি, অপশানে নাই ইউভি রশ্মি। বুঝতে পারছো? যদি সবচেয়ে বলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যকার রেডিও টেলিভিশন, অপশানে নাই মাইক্রোওয়েভ, অপশানে নাই আইআর, অপশানে নাই দৃশ্যমান। ফ্রিকোয়েন্সিটা মনে রাখো। মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মা রেডিও টেলিভিশন। আমার মা বুঝেছে ব্যাপারটা, কিন্তু পরে ভুলে গেছে, কারণ তার কাজে লাগেনি। সে তো রান্না বান্না বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। সো তোমার কাজে লাগবে, তুমি এটা ভালো করে পড়ো। এবার দেখি তোমরা কেমন স্মার্ট। বলেছে সবচেয়ে বেশি শক্তি বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। কার? মহাজাগতিকের শক্তি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি কার? যার তরঙ্গ দৈর্ঘ্য কম। ফ্রিকোয়েন্সিও বেশি মহাজাগতিক রশ্মি। অপশানে নাই গামা, অপশানে নাই এক্স রে বা রঞ্জন, অপশানে নাই ইউভি। বুঝতে পারছো? যদি বলে শক্তি কম, ফ্রিকোয়েন্সিও কম, তার মানে রেডিও টেলিভিশন, অপশানে নাই মাইক্রোওয়েভ, অপশানে নাই আইআর, অপশানে নাই দৃশ্যমান। আই হোপ তুমি বুঝতে পেরেছো। এগুলো সব এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি বই নিয়ে বসো, প্রিভিয়াস প্রশ্ন সলভ করো, টেস্ট পেপার সলভ করো, তোমার স্যার বা ভাইয়ার খাতা নোটপত্রগুলো দেখো। যা বলেছি প্রচুর পড়তে হবে। আজকে ম্যাথমেটিক্স আগ পর্যন্ত বর্ণালীমিতির থিওরি, বর্ণালীমিতির এমসিকিউগুলো সলভ হয়েছে। ইলেকট্রন যেখান থেকে লাভ দিবে সেটা N2, যেখানে লাভ দিয়ে পড়বে সেটা N1। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন সপ্তম থেকে লাভ দিয়ে 1-এ আসছে, লাইম্যান। বুঝতে পেরেছো? 5 থেকে 2-এ আসছে, বামার। 6 থেকে 3-এ আসছে, প্রেস্টেন। তাদের বিকিরণের বর্ণ, অঞ্চলগুলো কেমন, N2 এর মান কেমন, এগুলো মনে রাখো। এগুলো মনে রাখতে হবে, ভালো করে পড়তে হবে। জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার পড়ো, আইআর রশ্মির ব্যবহার পড়ো, নিয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর, রোগ নির্ণয় MRI খুব ভালো করে পড়ো। ঠিক আছে? কোনো সমস্যা হলে জানিও, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। কিছু প্রশ্ন করেছো, আয়ন টেস্ট ক্লাসে ইনশাল্লাহ পাবা। তবে বর্ণালীমিতির আজকে তো বেসিক ইনফরমেশনগুলো হলো, সামনের দিন আরেকটা দিন আমাকে সময় দিতে হবে ম্যাথমেটিক্স ইকুয়েশনের জন্য। কঠিন টপিক্সে হাত দিইনি ভাই, এই টপিক্সটা তোমাদের আছে, শর্ট সিলেবাসে আছে এবং তোমাদের পারতে হবে এবং জানতে হবে। চলো শিখি। এই পাঠশালার কার্যক্রমগুলো শুধুমাত্র তোমাদের ভালোর কথা চিন্তা করেই আমরা কিন্তু আয়োজন করেছি। প্রত্যেকটা ভাইয়া, প্রত্যেকটা স্যার অক্লান্ত পরিশ্রম করছে তোমাদের ভালোর জন্য।
তোমরা তাদেরকে সাপোর্ট করো, তাদের পাশে থাকো, যত বেশি পারো ফ্রেন্ডের মধ্যে চলো শিক্ষিত প্রচারণাটা চালিয়ে দাও। কারণ এই ভাইয়েরা তোমাদের জন্যই সে দুপুর 12টা থেকে পরিশ্রম করে যাচ্ছে। 12 কোর্স সম্পর্কে তোমরা সবাই জানো, সবাই সাপোর্ট করছো, আমরা সবাই গ্রেটফুল। ঠিক এভাবে ধরে রাখো, ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি তোমরা পাবা। সব ভালো তার, শেষ ভালো যার, এটা অবশ্যই মনে রাখো। সব ভালো তার, শেষ ভালো যার, মনে যেন থাকেই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত